আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাতভর নির্বাচনী প্রচারে তারেক রহমান। সিলেট থেকে ফেরার পথে একাধিক সমাবেশ। আজ ঢাকায় বিএনপির জনসভা। নির্বাচনের প্রচার উত্তরাঞ্চল সফরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অংশ নেবেন দল ও জোট প্রার্থীদের সমাবেশে। ভোট চাইবেন নিজ নিজ প্রতীকে। এখনো আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় দুই জোট। একাধিক প্রার্থীর সমীকরণে জামায়াত বিএনপি চিন্তা বিদ্রোহীদের নিয়ে। যারা বিএনপি বলে পরিচয় দেন প্রতিটা নেতা কর্মী সমর্থক ভোটাররা সবাই ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই কোদাল মার্কার পক্ষেই প্রত্যেকে কাজ করবেন। সাভারে পুলিশের সিরিয়াল কিলার দাবি করা সম্রাটের পরিচয় ও খুনের কারণ নিয়ে ধোঁয়াশা। এক যুগ আগে হত্যা মামলায় স্বীকারোক্তি দিয়েও ছাড়া পান জেল থেকে। নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন নিয়ে ধূম্রজাল। ব্যয়ের চাপ সামলাতে ঝুঁকিতে পড়বে রাজনৈতিক সরকার, বলছেন বিশ্লেষকরা। উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। সরস্বতী পূজায় নানা আনুষ্ঠানিকতা। অর্চনা অঞ্জলিতে দেবী বন্দনা ভক্তদের। দিনভর শিশুদের হাতে খড়ি। বিগত 15 বছরের মতোই আবারও নতুন ষড়যন্ত্র শুরু করেছে আরেকটি দল, যারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, এমনটাই বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নরসিংদীর বাসাইল পৌর শিশু পার্কে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় দেশ ও জাতির বিভিন্ন সমস্যা সম্ভাবনা তুলে ধরেন তারেক রহমান। বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, সুশাসন চায়, তারা আর দুর্নীতি দেখতে চায় না। ইদানিং একটি রাজনৈতিক দলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের জান্নাতের টিকিট বিক্রির কথা বলে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। বিগত 15 বছর যেরকম আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়ে আসছিল, ভোট নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে। আরেকটি দল এই ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল। জানেন কখন আপনারা? জানেন আপনারা? সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হতো না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়ে 10 দলীয় ঐক্যের জনসভা আজ। জেলার চিনিকল মাঠের এই জনসভায় যোগ দিবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 11টায় শুরু হবে এই জনসভা। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াত ইসলামের নির্বাচনী অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখবেন দলটির আমির। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিবেন। এই সম্পর্কে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শামীম রেজা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শামীম, 10 দলীয় ঐক্যের জনসভার প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান, আর জামায়াতের আমির কখন যোগ দিবেন সেখানে, এই বিষয়টাও জানাবেন। হ্যাঁ মারফি, ইতিমধ্যেই আসলে জনসভার যে কার্যক্রম, সেই কার্যক্রমের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং ইতিমধ্যে আসলে শুধুমাত্র স্বেচ্ছাসেবকরাই এসে অবস্থান নিয়েছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যে নেতাকর্মীরাও আসতে শুরু করবেন। এবং যেটা আসলে জানতে চাচ্ছিলেন, জামাত আমির আসলে ঠিক বেলা 11টায় সমাবেশ স্থলে পৌঁছাবেন এবং তিনি হেলিকপ্টার যোগে আসলে এখানে আসবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং তিনি এখানে বক্তব্য দিয়ে এখান থেকে তিনি আবার দিনাজপুরের উদ্দেশ্যে রওনা করবেন, সেটাও হেলিকপ্টারে। এরপরে বাকি তার যে নির্বাচনী জনসভাগুলো আছে সবগুলো তিনি সড়ক পথেই করবেন, এমনটাই আসলে প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে এবং আমরা সেটাই জানতে পেরেছি। সাভারে 7 মাসে 6 খুন, গ্রেপ্তার এক ভবঘুরে, নাম সম্রাট। কিন্তু তার প্রকৃত পরিচয় হত্যার কারণে উঠেছে নানা প্রশ্ন। তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন মশিউর অনেক। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার, এখান থেকেই গত 7 মাসে উদ্ধার হয়েছে 5টি মরদেহ। খুন হয়েছেন 6 জন। সবশেষ সিসিটিভি দেখে গ্রেফতার করা হয় একজনকে। এলাকার সবাই তাকে চিনতেন সম্রাট নামে। পুলিশকে এক এক সময় এক এক পরিচয় দেয়া সম্রাট সবশেষ দাবি করেন তার নাম মশিউর রহমান খান সম্রাট। কিন্তু তদন্তে বেরিয়ে আসে তার প্রকৃত নাম সবুজ শেখ। বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নে। 3 ভাই ও 4 বোনের মধ্যে দ্বিতীয় তিনি। সাভার থানা ও সাব রেজিস্ট্রার অফিসের আশেপাশে ঘোরাফেরা করতেন এই সম্রাট। খোদ থানার সামনে কখনো পুলিশের, কখনো বা র্যাবের পোশাক পরে করতেন চলাফেরা।
গ্রেফতারের পর প্রথমে অস্বীকার করলেও সিসিটিভি দেখাতেই বের হয়ে আসে থলের বিড়াল। সবুজ শেখ ওরফে সম্রাট স্বীকার করেন সব। প্রাথমিকভাবে অবৈধ সম্পর্কের জেরে খুনের কথা বললেও বাস্তবে পাওয়া যায়নি এর কোনো সত্যতা। আমরা যতটুকু আদালতের মাধ্যমে শুনতে পেরেছি, সে বিকৃত যৌনর লিপ্ত থাকতো। সে যাকে টার্গেট করত, সেই মেয়ে বা নারীর দিকে যদি অন্য কেউ দেখতো, তাকে সে কৌশলে এখানে এনে খুন করত। ওনাকে তো প্রায় 2-3 বছর দিয়ে দেখি এখান দিয়ে চলাফেরা করে, কথাবার্তায় যে বোঝা যায়। আমার মনে হয় না উনি পাগল, কথাবার্তা একবার সুষ্ঠুভাবে কথা বলতেছে, ভালোভাবেই কথা বলে। ওই যে ওই জায়গায় বেঞ্চে বসে অনেক কিছু লিখতো, তারপর ওই জায়গায় এসে কিছু চাইলে দিতাম, খাইতো আর কি। মাঝে মধ্যে আবার যদি আমরা উকি মারতে গেতাম কি লিখতো, কিন্তু দেখতে দিত না, শুধু ধমক মেনা সরাই দিত। এখন পর্যন্ত 6 হত্যার অভিযোগ সম্রাটের বিরুদ্ধে। গেল বছর 4 জুলাই 75 বছরের আসমা বেগম, এরপর 29 আগস্ট এক অজ্ঞাতনামা যুবক, 11ই অক্টোবর খুন হন এক অজ্ঞাতনামা তরুণী, 19 ডিসেম্বর আগুনে পোড়া এক পুরুষকে উদ্ধার করা হয় একই ভবন থেকে। 4 জুলাইয়ের হত্যা বাদে বাকি সবগুলোই একই কমিউনিটি সেন্টারে সংঘটিত হয়েছে। আমরা তদন্ত করতেছি, দেখি সে আসলে তার পিছনে কেউ আছে কিনা, এটা তো আমরা তদন্ত করব। তার কোনো ব্যাংক ডিটেলস পাইনি ভাই। তার যে সে নাম দিছে, ওই নামে আমরা আমাদের যে আছে ওই জায়গায় সার্চ দিছি, তার নামে কোনো রকম কিছু নাই। সবশেষ 2 খুনের সুরাতহালে উঠে আসে পুড়িয়ে দেওয়া 2 জনের একজন কিশোরী হলেও অন্যজন ছিলেন তৃতীয় লিঙ্গের। এরই মধ্যে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সম্রাট। এর আগে 2019 সালে সাভার থানার মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। এর মাঝে যমুনা টিমের হাতে আসে নতুন আরেক চাঞ্চল্যকর তথ্য। 2014 সালে সাভারের হেমায়েতপুরে 30 বছর বয়সী শাওন নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যার দায় স্বীকার করেছিলেন এই সম্রাট। আদালতের সামনে 164 ধারায় জবানবন্দি দিয়েছিলেন তিনি। প্রশ্ন হচ্ছে, এর পরেও কিভাবে জেল থেকে বেরিয়ে এসেছিলেন সম্রাট? সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। 100 থেকে 147% বেতন বৃদ্ধির ব্যয় নির্বাহ করা নিয়ে দুশ্চিন্তা। অভ্যন্তরীণ আয়ের সুখবর নেই। প্রশ্ন হচ্ছে, কোন উৎস থেকে আসবে বাড়তি 1,06,000 কোটি টাকা? বিশ্লেষকরা বলছেন, বেতন ভাতা খাতে বিশাল ব্যয়ের চাপ সামলাতে ঝুঁকির মুখে পড়বে রাজনৈতিক সরকার। মূল্যস্ফীতি উস্কে যাবার শঙ্কাও তীব্র। প্রায় 10 বছর পর সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির উদ্যোগ। সর্বোচ্চ বেতন 147% বৃদ্ধির সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সব স্তরেই বাড়বে বেতন, বাড়বে পেনশন ও বৈশাখী ভাতায় সুবিধা। বিশাল ব্যয়ের চাপ সামলানো নিয়েই এখন দুশ্চিন্তা। 1973 সাল থেকে 2015 সাল পর্যন্ত মোট বেতন কমিশন হয়েছে 8টি। এসব কমিশনের সুপারিশ পর্যালোচনা করে দেখা যায়, রাজস্ব আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়ন করা যায়নি। বলা হচ্ছে, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি প্রয়োজন, কিন্তু এই সময়ে বৃদ্ধির প্রস্তাব এবং তা বাস্তবায়নের চাপ কতটা গ্রহণযোগ্য? অন্তর্বর্তী সরকার তো একটা ভাতা দিয়েছিল, সেই ভাতাটাই তো থাকতে পারতো, আরো ভাতা দরকার হলে ভাতাটাকে 10% বাড়িয়ে দিতে পারতো। এবং নতুন সরকার যখন নির্বাচন হচ্ছে, নির্বাচিত সরকার তো আসার তো আর খুব একটা দেরি নেই, তাহলে নির্বাচিত সরকার এসে তারাই তো পে কমিশনটা করতে পারতো। এখন তো নির্বাচিত সরকার আসবেন ফেব্রুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করে, তাদেরকে তো 1 জুলাই থেকে এটা পরিপূর্ণ বাস্তবায়ন করার ঘোষণা তো অলরেডি এই সরকার দিয়ে রেখেছে। তখন তো এর ব্যত্যয় ঘটালে তখন তো একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।